আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। তোমাদেরকে আবারও স্বাগতম এমএস এর পক্ষ থেকে। আজকে আমরা লেকচার নাম্বার 2 তে হাজির হয়েছি। লেকচার নাম্বার 1 এ আমাদের রাইট ফর্ম ভাবে 10টা রুলস অলরেডি শেষ। তো আজকে আমরা রুলস নাম্বার 11 থেকে শুরু করব। আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী বলেছিলাম যে লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2 তে আমরা আমাদের সকল রুলস প্রোভাইড করব এবং লেকচার নাম্বার 3 এবং 4 এ আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো 10টা রুলস তো অতদিনে শেষ হয়ে গেছে, বাকি আছে আর 10টা রুলস। এগুলো করলেই কমপ্লিট ইনশাল্লাহ। তখন তুমি দেখবা বোর্ড সলভ তোমার কাছে পানির মতো দিতে লাগতেছে। ওকে, এখন দেখো। তো রুল নাম্বার 11 থেকে শুরু করতেছি আমরা। টু বি ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু বাক্যটাকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, আবার বলছে টু বি ভার্ব এরপরে ভি3 বসে, বাক্যটা কি হতে হবে? অবশ্যই প্যাসিভ হতে হবে। ওকে, এবার বিভার্ব কোনটা? বিভার্ব বলতে এখানে অ্যামিজার ওয়াজয়ার কে বোঝাচ্ছে। এখন তুমি যখন দেখবা একটা সেন্টেন্সে অ্যামিজার ওয়াজয়ার লেখা আছে এবং ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ, তখন তুমি ভার্বের সাথে কি করবা? আইএনজি। আচ্ছা, অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট ডু দা ওয়ার্ক, মানে সাবজেক্ট যদি ভার্বের কাজটা করে তাহলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। আই রিপিট, সাবজেক্ট যদি ভার্বের কাজটা করে তাহলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। তবে কি বলবো? সাবজেক্ট ডু দা ওয়ার্ক আর সাবজেক্ট ডোন্ট দা ওয়ার্ক, তখন তুমি বলবো সেটা প্যাসিভ হবে। আচ্ছা, এখন ধরো অ্যাক্টিভ প্যাসিভ তোমাকে একটু বলি। ধরো আমার পছন্দের খাবার হচ্ছে মুরগি, আর আমি বললাম যে আমি মুরগি খাই, তাহলে সাবজেক্ট কোনটা? আমি সাবজেক্ট। এখন এই যে সাবজেক্ট, আমি তো খেতে পারি অবশ্যই, তার মানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে, তাহলে এখানে অ্যাক্টিভ হবে। এবার তুমি বলো যে মুরগি আমাকে খায়, তার মানে মুরগি কি আমাকে খেতে পারবে? না, পারবে না। তাহলে সেটা কি হবে ভাই? প্যাসিভ হবে, কারণ সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না। এখন যদি পারে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তুমি ওই সাবজেক্টের ঘাটটা ধরে প্রশ্ন করবা যে পারে নাকি পারে না কাজটা করতে। এখন দেখো, তো সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। এখন এখানে সাবজেক্ট কোনটা ভাই? সাবজেক্ট তো সুগার, এই যে ভার্বের আগে বসছে সাবজেক্টের জায়গা সুগার। এখন সুগার ইম্পোর্ট মানে কি? আমদানি করা। এখন সুগার ব্রাজিল থেকে আমদানি হয়, চিনি যে ব্রাজিল থেকে আমদানি হয়। এবার তুমি প্রশ্ন করো যে ও সুগার কি একা একা আমদানি করতে পারে? না, পারে না। এটা কে করে? গভর্নমেন্ট করে, মানুষ করে। তাহলে কি হবে বলো? ও তো ভার্বের কাজ করতে পারছে না, তার মানে বাক্যটা হয়ে গেল প্যাসিভ। এবং ওই প্যাসিভ বাক্যে এই যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বিভার্ব দেওয়া আছে ইজ, তা তোমাকে কি করতে হবে? রুলস অনুযায়ী যদি বাক্যটা প্যাসিভ হয় এবং ওই বাক্যে যদি বিভার্ব থাকে, তখন তোমাকে অবশ্যই এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা ইম্পোর্টের থার্ড ফর্ম কি লিখবো? সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। হয়ে গেল অ্যান্সারটা। এখন দেখো সেম এক্সাম্পল আবার দিচ্ছি। এক্সাম্পলে দেখো, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। এবার এখানে সাবজেক্ট কোনটা ভাই? গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট কি আমদানি করতে পারে না? অবশ্যই পারে। তো তো যদি পারে তাহলে কি হয়? অ্যাক্টিভ হয়। এখন দেখো, যদি অ্যাক্টিভ হয় বাক্যটা, তাহলে তোমার নিয়মটা কি? ওই অ্যাক্টিভ বাক্যে বিভার্ব আছে, ভার্বের সাথে তাহলে কি বসবে? আইএনজি বসাবা। তো এখন বলো উত্তরটা কি হবে? নিজে করে ফেলো আগে আগে। তো গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল, এটা হচ্ছে আমাদের কি রোল নাম্বার 11 গেল। ওকে, তো দেখো এবার রোল নাম্বার 11 এর পরে আমরা রোল নাম্বার 12 এ হাত দিই। এখন দেখো 12 নাম্বারটা কি লেখা আছে? সিন্স বা ফর এর পরে সময়ের উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কার পরে বলতো? বলছে সিন্স বা ফর এর পরে যদি সময় উল্লেখ থাকে, টাইম উল্লেখ থাকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম কিংবা অনির্দিষ্ট টাইম যদি থাকে, তখন তুমি বুঝবা যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট তুমি করবা, এখন করার একটা প্রি কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি? তোমাকে অবশ্যই এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার জানতে হবে, রাইট? তাই আমাকে একটু বলো কি হবে এটা? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো এটা করার আগে তোমাকে অবশ্যই প্রি কন্ডিশন হিসেবে তোমাকে এই যে স্ট্রাকচারটা জানতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ইউ মাস্ট নিড টু নো দ্যাট। এখন ইট রেইন ফর 2 আওয়ার্স, মিলাও এইটার সাথে। দেখো এখানে কি লেখা আছে? ফর লেখা আছে না? এখন তুমি কিন্তু পড়ছো যে সিন্স বা ফর থাকলে এরপরে কি থাকবে? সময় যদি উল্লেখ থাকে, টাইম থাকলে, এই যে দেখো ফর পেয়েছো এবং এরপরে 2 আওয়ার্স, একটা সময় বোঝাচ্ছে। যখন তুমি সিন্স বা ফর এর পরে একটা সময় উল্লেখ থাকবে, এই টাইম থাকবে, ঠিক আছে, ঠিক তখনই তোমাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। এবার প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, পয়লা সাবজেক্ট ইট। এবার এই যে ব্র্যাকেটে যেটা আছে এটা ভার্ব। আচ্ছা, তাহলে আমাদের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি। সেটা তো করবাই, কিন্তু এর আগে কি করতে হবে বলতো?
হ্যাভ বিন এবং হ্যাজ বিন করতে হবে। তাহলে তুমি দেখো কোনটা যায়। ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর সাথে আমরা সবসময় কি নিব, হ্যাজ বিন নিব। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, সাবজেক্ট তো দেওয়া ছিল, দেওয়া নাইটা কি হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়া নাই, তা তুমি নাও হ্যাজ বিন। ওকে, ইট হ্যাজ বিন লিখলাম। এবার কি করবা, ভার্বের সাথে যেহেতু আইএনজি কথা বলছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। এবার দেখো এরপরে আরো একটা এক্সাম্পল দিছি, দে প্লে সিন্স আফটারনুন, এই যে সিন্স লেখা আছে, তো বলেছিলাম কি যে ফর বা সিন্স এর পরে আফটারনুন একটা টাইম, ঠিক আছে, তো এই যে টাইমটা দেওয়া আছে সিন্স বা ফর এর পর যখন তুমি টাইম পাবা তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট দেওয়া আছে, দেওয়া নাইটা কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, নিয়ে আসো ওখান থেকে। আচ্ছা তাহলে কি লিখবে এখন, দে যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে আমরা কি লিখবে এর সাথে, অবশ্যই হ্যাভ বিন লিখতে হবে, তো দে হ্যাভ বিন। এবার লিখবা কি এই যে প্লে, এখন তুমি কি করবা এর সাথে এই প্লে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি, তো দে হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন। তো দেখো রুল নাম্বার 12 কিন্তু মাথায় রাখতে হবে, যেটা প্রি কন্ডিশন হচ্ছে তোমাকে টেন্স স্ট্রাকচারটা পারা, ঠিক আছে, আমি তোমাদের সুবিধাতে লিখে দিচ্ছি যে দেখো হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। ওকে, তো রুল নাম্বার 13 যেটা আছে দেখো এখানে, পরপর দুটি ভার্ব থাকলে, মানে একটা সেন্টেন্সে তুমি যদি দুইটা ভার্ব পাও, ঠিক আছে, তখন পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসাতে হবে। আচ্ছা তবে উদ্দেশ্য বোঝালে কিন্তু 2+be1 বসবে, যখন তুমি দেখবে একটা পারপাস আছে ঠিক তখন ওই ভার্বের আগে টু বসাতে হবে। বাট আদারওয়াইজ তুমি যখন দেখবা যে পারপাস নাই, উদ্দেশ্য নাই, তখন একটা বাক্যে তুমি পাচ্ছ দুইটা ভার্ব, তখন ওই পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবা। যেমন দেখো আই স, আই এখানে সাবজেক্ট ছিল, ফাইন, স এই যে ভার্ব টু, তাহলে একটা ভার্ব পেলাম আমরা, এই যে ভার্ব, এখন সামওয়ান এরপরে ড আরো একটা ভার্ব, তার মানে একটা বাক্যে পরপর কটা ভার্ব হচ্ছে, দুইটা ভার্ব হচ্ছে। এখন তুমি দেখবা পারপাস আছে নাকি নাই, উদ্দেশ্য আছে নাকি নাই, উদ্দেশ্য থাকলে 2+be1, না থাকলে ওই ভার্বের সাথে আইএনজি। তো একটু বাংলা দেখো, আই স সামওয়ান ড্র আ পিকচার, আমি দেখেছিলাম কেউ একজন আঁকতেছে একটা ছবি। তো তুমি এখন একটা রুমে ঢুকলা, জাস্ট দেখলা যে একজন ড্রয়িং করতেছে, এখানে কোনো পারপাস ছিল, নো, দেয়ার ওয়াজ নো পারপাস। তো পারপাস যদি না থাকে কিন্তু ওই সেন্টেন্সে পরপর দুটি ভার্ব আছে, তাহলে এই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি। তার উত্তরটা কি হবে, অ্যান্সারটা হবে কি আই স সামওয়ান ড্রয়িং আ পিকচার। এখন এই পরের এক্সাম্পলটা দেখো একটু মনোযোগ দিয়ে, আই ওয়েন্ট টু ডিএমসি সি মাই ইল রিলেটিভ। আচ্ছা এখানে ওয়েন্ট একটা ভার্ব, গিয়েছিলাম, তুমি কেন গিয়েছিলা, হোয়াই বলো, তুমি দেখছো কেন গেছো, মাই ইল রিলেটিভ, সি মাই ইল রিলেটিভ, আমরা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলাম। তো তুমি যদি এখানে দেখতে যাও একজনকে, তো ইউ হ্যাভ পারপাস, উদ্দেশ্য আছে, পারপাস থাকলে এবং ওই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে 2+be1 বসবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অ্যান্সারটা কি হবে, তো আই ওয়েন্ট টু ডিএমসি মানে আমি ঢাকা মেডিকেল কলেজ গিয়েছিলাম। আচ্ছা এখানে আবার এটা কিন্তু ভাইবো না যে ডিএমসি মানে কি অন্য কিছু, ডিএমসি মানে কি ঢাকা মেডিকেল কলেজ, জানো তো। আচ্ছা ঘটনা কি হয়েছে, একবার একটা ছেলে আমাকে লিখলো ক্যাম্পাস মেসেঞ্জারে যে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, কোথায় পড়বা, ঢাকা ইউনিভার্সিটি। আমি বলতেছি যে ভালো, ডিউ তো অনেক ভালো, হ্যাঁ ডিউ তো অনেক ভালো। আমাকে আবার লেখে ভাই ডিউ কি, বুঝছো তো, ভাই ডিউ কি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের ডিএমসি মানে কি ঢাকা মেডিকেল কলেজ, ঠিক আছে। তো আমি ঢাকা মেডিকেল কলেজ গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সি মাই ইল রিলেটিভ, আমার অসুস্থ আত্মীয়কে দেখতে। তো এখানে পারপাস আছে, পারপাস থাকলে ওই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে আমরা কি লিখবো, 2+be1, সি তো ছিল বি1 লিখলাম। তো আই ওয়েন্ট টু ডিএমসি টু সি মাই ইল রিলেটিভ। তো দেখো এবার রুল নাম্বার 14, যেটা রুল নাম্বার 14 কি আছে একটু দেখো, রুল নাম্বার 14 হচ্ছে, আগে তোমাকে পড়িয়েছিলাম যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, রাইট। আচ্ছা প্রিপজিশনটা কি একটু বলি, দেখো প্রি মানে পূর্বে, আর পজিশন এর মানে হচ্ছে অবস্থান। তো প্রিপজিশন মানে কি, পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, ওইটাই প্রিপজিশন। হ্যাঁ, এটা আমরা যখন পার্টস অফ স্পিচ পড়াবো ওই ক্লাসে একদম প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইচ এন্ড এভরিথিং আমরা ওখানে ক্লিয়ার করব। তো জাস্ট দেখো প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি বসে, সেটা আগেই পড়ছো, আগের ছিল। আবার একটু আগে পড়লাম যে 2+ কি হয়, ভি1 হয়, সব সময় অল টাইম একদম, টু যেখানে দেখবা তারপরে ভি1 বসে। তবে একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি দেখো, বলছি এক্সেপশন তোমাকে মনে রাখতে হবে। এখানে একটু খেয়াল দাও যে এই দেখো টু আছে, টু আছে, টু আছে, তো এখন টু দেখলে সবসময় ভি1 বসাবে, ঠিক আছে, কিন্তু এই কটা ভাই, এই কটা ফ্রেজ তোমাকে মাথায় রাখতে হবে, যে উইথ আ ভিউ টু, গেট ইউজ টু,
অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। একদম টানা তুমি মুখস্থ করে রাখবে এটা। কি কি বলছি? উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মুখস্থ। এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। যদিও এখানে টু আছে, কিন্তু ওই টু দেখে তুমি কিন্তু চোখ বন্ধ করে লিখবা না যে ভি ওয়ান। কারণ কি আমাদের বলাই ছিল যে এক্সেপশন ক্ষেত্রে কি কি আছে? উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, এই সকল ফ্রেজে পরে সব সময় কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। তো এখন এক্সাম্পল দেখো, ইট উইল বি ক্লিয়ার টু ইউ। উইথ আ ভিউ টু বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। উইথ আ ভিউ টু মানে এই উদ্দেশ্যে, যে কিসের উদ্দেশ্যে? তো সে যে নিউ মার্কেট গিয়েছিল কেন? একটা কলম কেনার উদ্দেশ্যে। ওকে, এখন উইথ আ ভিউ টু যখন তুমি দেখছো তখনই তো মাথা চলে আসছে যে এখানে ভার্বের সাথে কি বসবে? আইএনজি। তাহলে উত্তরটা কি হবে? উইথ আ ভিউ টু বাইং আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ওকে, তো এখন দেখো রুল নাম্বার 15 যেটা আছে, একদম সহজ, সবচেয়ে ইজি। ইফ এর আসলে এটা কমপ্লিট সেন্টেন্সের রুল। তো ইফ এর কিন্তু মোট আমাদের তিনটা কন্ডিশন আছে। কয়টা? তিনটা কন্ডিশন আছে। তো তিনটা কন্ডিশন আমরা যখন তোমাকে কমপ্লিট সেন্টেন্স পড়াবো ওই টপিকসে পূর্ণাঙ্গভাবে ডিসকাস করব। তবে এখানে সবচেয়ে বেশি যেটা আসতে দেখা যায় যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, এরপরে কি করতে হবে? অবশ্যই ফিউচার ইনডেফিনিট করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো এটা একটু বেশি আসে তাই তোমাকে এখানে শেখাচ্ছি, বাট বাকিগুলো আমরা ইনশাআল্লাহ কমপ্লিট সেন্টেন্সে শিখবো। তো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তুমি কি করবা? ফিউচার ইনডেফিনিট। এখন এটা করবা, ভালো কথা, তোমার মুখস্থ করছো তুমি। এখন এটা প্রিকন্ডিশনটা কি? তো ইউ মাস্ট নিড টু নো দ্য স্ট্রাকচার অফ দ্য টেন্সেস। সো প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারটা কি বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর এটার কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এবার একটু মিলাবা তুমি। ইফ পাইছো, ভালো কথা। তো তুমি কিন্তু ইফ এর নিয়মটা জানো, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমি ঠিক এই পাশে তা কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট করতে হবে। এবার দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়াক ভি ওয়ান। আচ্ছা, তাহলে দেখো সাবজেক্ট পাইছো, ভি ওয়ান পাইছো, অবজেক্ট পাইছো, তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার তাহলে ওই পাশে কি করবা? ইউ মিস দা ট্রেন। এখন দেখো তো তুমি যদি এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট পাও, ওই পাশে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট না? তাহলে প্রথমে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট তো দেওয়া ছিল ভাই। এখন এ পাশে তোমাকে ভার্বটা দেওয়া আছে কিন্তু এই ভার্ব পাই না। তাহলে দেওয়া নাই এটা কি? মাঝখানে শ্যাল অথবা উইল দেওয়া নাই। তাহলে দাও ইউ উইল, লেখলা ইউ উইল। এবার বিয়ন তো দেওয়াই ছিল, মিস দ্য ট্রেন, হয়ে গেল। সবচেয়ে সিম্পল এটা একদম। তো দেখো এবার রুল নাম্বার 16 যেটা আছে, তো প্যারালিজম হলে এর দুই পাশে একই ভার্ব বা টেন্স হবে। এটা কি? আচ্ছা, অনেকের কাছে নতুন ওয়ার্ড এটা। এর মানে হচ্ছে সমান্তরাল, যা দুই পাশকে একদম সমান করে দিবে। যেমন যখন এগুলো আসলে তুমি দেখো, তোমাকে দেখাই এন্ড, ঠিক আছে, অর, বাট, এগুলো হচ্ছে প্যারালিজম। এখন তুমি যখন দেখবা যে এগুলো আছে, তখন এই যে এ পাশে এবং এ পাশে যে ক্লজ থাকবে, দুইটা ক্লজে একই ভার্ব বা টেন্স হবে। ধরো এই পাশে ভাই ভি টু আছে, ও পাশে কি বসবে? ভি টু বসবে, এই যে এন্ড আছে। তো তুমি দেখো এই পাশে ভি ওয়ান থাকলে এ পাশে কি বসবে? আবার ভি ওয়ান বসবে। এখানে ভি থ্রি আছে, এ পাশে কি বসবে? ভি থ্রি বসবে। এখানে যেই টেন্স থাকবে, এখানে পাস্ট টেন্স আছে, পরটা কি করতে হবে? পাস্ট টেন্স করতে হবে। বুঝছো? তো গট ইট। এখন দেখো এখানে তো প্রথম কাজ কি তুমি দেখলা যে ভাই এখানে কিন্তু এই যে এন্ড দেওয়া আছে, এর একটা প্যারালিজম দেওয়া আছে। তার মানে দেখো এর আগে কোন ভার্ব দেওয়া আছে? আই ডিসাইডেড টু টেক ইট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পাস্ট টেন্সে আছে। তো এন্ড এর আগে যদি ভি টু পাও, এর পরে যেহেতু এটা প্যারালিজমের নিয়ম, অবশ্যই তুমি চোখ চোখ বন্ধ করে কি করবা? অবশ্যই এখানে জাস্ট ভি টু লিখবা। তো এখানে কি হবে বলতো একটু আমাকে? এই যে ডিস্ট্রিবিউট, আমি বিতরণ করেছিলাম, তাহলে এর ভিতরে কি? ডিস্ট্রিবিউটেড। ওকে, তাহলে এখানে লিখলা ডিস্ট্রিবিউটেড। তো হয়ে গেল কি? আই ডিসাইডেড টু টেক ইট এন্ড ডিস্ট্রিবিউটেড ইট অ্যামং অল, সবার মাঝে। ওকে, তো এবার রুল নাম্বার 17 যেটা আছে, তো দেখো আমি একটা ট্রিক্স ইউজ করছি। ট্রিক্সটা কি? বডি, ওয়ান থিং। এগুলো তো আসলে তুমি কি মিন করতেছো? এভরিবডি, এভরিথিং, নো বডি, নো নাথিং, এনিথিং, এই সকল কিছুকে আলাদাভাবে না বলে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কি আছে? বডি, ওয়ান থিং, নো ওয়ান, এনি ওয়ান। তুমি যখনই দেখবা যে বডি, ওয়ান থিং লেখা আছে, ঠিক তখনই ওই সকল এইগুলোর পরে সবসময় কি বসবে? ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। আই রিপিট, তোমাকে মনে করিয়ে দিই, তুমি যখন ভার্বের সাথে কি করবা? এস লিখবা অথবা এস লিখবা, তখন কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, অনেক কিছু কি করে বা এস আছে দেখলেই মনে হয় প্লুরাল। না, ওই ভার্বের সাথে যদি এস বা এস থাকে তাহলে সিঙ্গুলার হবে। কিন্তু যদি নাউনের সাথে এস বা এস থাকে তখন কিন্তু প্লুরাল।
নাউনের সাথে থাকলে প্লুরাল, ভার্বের সঙ্গে থাকলে সেটা কি হবে, সিঙ্গুলার। আচ্ছা, এখন একটা নোট লিখছি, নোটটা কি অনেকে আবার চিনে না যে তুমি যখন অক্সিলারি কি ইউজ করবা, কোনগুলো অক্সিলারি সিঙ্গুলার ভার্ব, কোনগুলো আবার প্লুরাল ভার্ব, তোমাকে লিখে দিয়েছি আমি ভাইয়া। ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এগুলো হচ্ছে কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। তো যখন তুমি দেখবা যে ওয়ান বডি থিং আছে এবং তোমাকে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ঠিক তখন তুমি ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এগুলোর মধ্যে একটা টুক করে জাস্ট বসিয়ে দিবা, কোনো কাজ নাই। এখন দেখবা সামওয়ান লেখা আছে, ওয়ান, তো এই ওয়ান দেখে আমি বুঝছি যে সামওয়ান, সাম বডি, নো বডি, নাথিং। তো এই যে ওয়ান বডি থিং আছে, এরপর আমি কি নেবো, ভার্বটা হলে সিঙ্গুলার নিব। এখন তুমি কিন্তু জানো, তোমাকে আমি লিখেছি নোট করে, যে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ সিঙ্গুলার ভার্ব। এখন তোমাকে বলছে কোনটা, সামওয়ান ইজ কামিং নাকি আর কামিং, তাহলে অবশ্যই তুমি সিঙ্গুলার কি নিবা, ইজ কামিং। গট ইট? তো এবার দেখো রুল নাম্বার 18 যেটা আছে, রুল নাম্বার 18 কি আছে, সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যখন তোমাকে বলবে এই টেন্স হবে, ওই টেন্স হবে, তো ওই টেন্সটা পারতে তো হবে। কিভাবে পারবেন ভাই, স্ট্রাকচার না পারলে কি পারবেন, না পারবেন না। তখন তোমাকে অবশ্যই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। তোমাকে একটা সাজেশন দিই, তুমি যদি না পারো তাহলে তুমি একটা বই থেকে 12 প্রকার টেন্সের স্ট্রাকচার জাস্ট তুমি মুখস্থ করো, কারণ ওইটা কিন্তু তোমার সবখানে লাগবে। ন্যারেশন করাবো, লাগবে। রাইট ফর্ম ভার্ব করাবো, লাগবে। তার মানে তোমাকে স্ট্রাকচার কিন্তু এড়িয়ে দেওয়া যাবে না। ওকে, তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে কি কি থাকলে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে। এখন তুমি দেখো, আমি তোমাকে বলে দিই এর স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, কি লিখবা, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কি হবে, প্লাস V3 প্লাস অবজেক্ট। তো দেখো, তুমি জাস্ট স্ট্রাকচার সঙ্গে মিলাবা আর অ্যান্সারটা করবা। লেখা ছিল কি ঋতু, সাবজেক্ট এখানে ঋতু, ফাইন। এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাই তো ভার্ব। তো ঋতু টেক হার ডিনার জাস্ট নাও, তুমি যখনই দেখছো জাস্ট নাও লেখা আছে, এ দেখো জাস্ট নাও ছিল আমাদের রুলসে, তখনই তুমি কিন্তু বুঝতেছো যে এটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট থাকে, ফাইন, সাবজেক্ট পেলাম। এবার কি দেখো, ভার্ব 3 থাকবে, তো এখানে ভার্বের 1 দেওয়া আছে, তার মানে তুমি বুঝে গেছো ওখানে ভার্ব 3 করতে হবে। এবং এই ভার্ব 3 আগে কি আছে, হ্যাভ অথবা হ্যাজ দেওয়া আছে, রাইট? তার মানে এখানে ঋতু পেয়েছো। আমি তোমাকে একটু আগে রুলসে পড়াইছিলাম যে ঋতু কিন্তু সিঙ্গুলার। এখন দেখো, ঋতু একটা মেয়ে, সিঙ্গুলার, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ওই ভার্বটাও প্লুরাল করতে হবে। তুমি যদি সাবজেক্টটা সিঙ্গুলার পাইছো, ভার্ব কেমন নিবা, অবশ্যই সিঙ্গুলার নিবা। তো এখন তুমি কোনটা নিবা, হ্যাভ নাকি হ্যাজ? ওখানে বলছিলাম ইজ, হ্যাজ, ডাস, ওয়াজ এগুলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, রাইট? তাহলে আমি কি হ্যাভ নিব না, আমি তো হ্যাভ নিব না, কারণ আমি ঋতু সিঙ্গুলার, ভার্বটাও নিব সিঙ্গুলার। তাহলে কি নিবা, হ্যাজ দিবা। লিখলা ঋতু হ্যাজ। এবার কি নিতে হবে, ভার্বের থার্ড ফর্ম নিতে হবে। তার মানে ঋতু হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। গট ইট? ওকে, বুঝতে পারছো কি বলছি? এইভাবে তোমাকে টেন্স চমৎকার ভাবে আয়ত্ত করতে হবে এবং অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। আর দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে রুল নাম্বার 18 পড়ে ফেলতেছি। আচ্ছা, আর মাত্র 2টা রুলস বাকি আছে, তাই তো? তখন দেখবা যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, তো দেখো রুল নাম্বার 19 কোনটা আছে। তো সেন্টেন্সে দুটি প্রিপজিশন থাকলে, একটা রুলস কিন্তু ছিল যে সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে, মনে রাখতে হবে। আবার বলতেছে কি, সেন্টেন্সে দুটি প্রিপজিশন থাকলে ভার্ব প্রথম প্রিপজিশনের সাবজেক্টকে ফলো করে। তাহলে আমি দেখি যে এই যে আমি এক্সাম্পলটা নিলাম, এখানে আগে দেখতে হবে যে কয়টা আছে প্রিপজিশন। দ্য হাউসেস অফ সালমান খান ইন ঢাকা ইজ বিগ নাকি আরবিক, কোশ্চেন হচ্ছে এইটা। এখন এইটা একটা প্রিপজিশন অফ, এই যে ইন আরো একটা প্রিপজিশন, রাইট? এখন দুইটা প্রিপজিশন যদি পাও তাহলে একটু মিলাও। সেন্টেন্সে দুটি প্রিপজিশন থাকলে ভার্ব কাকে ফলো করবে, প্রথম প্রিপজিশনের সাবজেক্টকে ফলো করবে। এখন প্রথম কোনটা, এইটা, তাহলে এই সাবজেক্ট কোনটা, হাউজেস। দেখো হাউস বলছে নাকি হাউজেস বলছে, হাউজেস বাড়িগুলো, তার মানে কি প্লুরাল না? তো সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা কেমন হবে, অবশ্যই প্লুরাল নিতে হবে। তাহলে এখন তুমি কি নিবা, ইজ নিবা নাকি আর নিবা? তুমি জানো যে ওয়াজ, ইজ, হ্যাজ, ডাজ সিঙ্গুলার ভার্ব, তো তুমি এটা নিবা না, এটা নিবে কোনটা তাহলে? অবশ্যই আর নিতে হবে। অ্যান্সারটা কি হবে আমাদের, দ্য হাউসেস অফ সালমান খান ইন ঢাকা আর বিগ। ওকে, তো দেখতে দেখতে আমরা রাইট ফর্ম ভার্বের একদম লাস্ট রুলসে চলে আসলাম। সেটা কি, সেটা এক্সট্রা কিছু না, সেটা হচ্ছে তোমাদেরকে আবার মনে করে দেওয়ার জন্য এর মূল থিমটা। সেটা কি, রোল নাম্বার 20-তে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও কেমন হবে, সিঙ্গুলার। আগেই পড়েছো, বাট লাস্টে দেওয়ার কারণটা কি, ওই যে শেষ ভালো যার সব ভালো তার, এই জন্য এটা রিপিট করার জন্য তোমাকে আবার দিয়েছি রোল নাম্বার 20-তে। আচ্ছা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এবং তুমি জানো, তোমাকে শিখাইছি যে
যখন ভার্বের সাথে তুমি কি দিবা, এস বা এস দিবা, তখন এটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা, এবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও কেমন হবে, প্লুরাল করতে হবে। তার মানে তুমি এখানে এসে কি করবা, ভার্বের সাথে এস অথবা এসটা তুমি এখানে এসে দিবা না, যখন তুমি প্লুরাল করবা, রাইট? এক্সাম্পল দেখো, শি গো টু স্কুল। এখন দেখো, শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তা তুমি কি করবা, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার করতে হবে না? এখন এই ভার্বের সাথে তুমি যখন কি করো, এস অথবা ইএস যোগ করো, তখন তো সেটা সিঙ্গুলার হয়ে গেল। তাহলে মিলল সূত্রটা? এখানে মূল ফর্মুলা, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। এই ভার্বটার সঙ্গে আমি এস বা ইএস দিলাম, অটোমেটিক সেটা কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। এখন দেখো, আরেকটা এক্সাম্পল আছে, দে প্লে ক্রিকেট। তারা কি খেলে, ক্রিকেট খেলে। এবার দে তো মানে তারা, তাই তো, সাবজেক্টটা কিন্তু তাহলে অনেকজন, প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে বলতো, এটা প্লুরাল করতে হবে না? তখন কি তুমি এস বাই এস দিবা না, দিবা না। তার মানে কি আছে, যা আছে তাই, এটাই তো প্লুরাল হয়ে গেল। আচ্ছা, এখানে কি বলছে, তারা কি খেলে, ক্রিকেট খেলে। এখন এই আমাদের তো লেকচার নাম্বার 1 এবং 2 শেষ হয়ে গেল। তো এখানে অনেক কিছু শেখালাম, কিন্তু একটা জিনিস তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, সেটা হচ্ছে ক্রিকেটের বাংলা কি। বুঝতে পারছো? তুমি অবশ্যই অবশ্যই কমেন্টে যদি জেনে থাকো জানাবে, ক্রিকেটের একটা বাংলা আছে, সেই বাংলাটা কি তুমি জানো? ব্যাট বল ট্যাট বল বলো না, অন্য কিছু বলো, তখন আমাকে তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে ক্রিকেটের বাংলা কি। তো এই প্রশ্ন তোমার কাছে আমি দেখে গেলাম। ওকে, তাহলে আমাদের লেকচার নাম্বার 1 2 তো রুলস পড়ে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই বোর্ড সলভ করব, এবং বোর্ড কোশ্চেন থেকে সলভ করার আগে তোমাকে 20টা রুলস খুব ভালো করে মুখস্থ করতে হবে। এবং ওইটা যে বলছিলাম যে একটা 80% সলভ হয় কোথায়, মনে আছে? অ্যাক্টিভ, তুমি সাবজেক্টে প্রশ্ন করবা 4টা জিনিস দিয়ে, অ্যাক্টিভ, প্যাসিভ, সিঙ্গুলার এবং প্লুরাল। ওই 4টা জিনিস মাথায় নিবা এবং এই 20টা রুলস তোমার পাশে রাখবা। আমরা নেক্সট ক্লাসে যখন লেকচার নাম্বার 3 এবং 4 এ বোর্ড সলভ করব, তখন তুমি দেখাই দিব যে এই রুলসটা এত নাম্বার রুলস ছিল। তুমি কিন্তু যদি না পড়ো, তাহলে কিন্তু জীবনে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তো এর আগেই, সলভ করার আগে, ওই ক্লাস করার আগে তুমি অবশ্যই, তোমাকে আমি হাইলি রিকমেন্ড করব যে তুমি এই লেকচার 1 এবং 2 এর সকল রুলস গুলো পড়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এমএস এর পক্ষ থেকে সবাইকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং পাশে থাকার জন্য স্বাগত জানাচ্ছি।